দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যান কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। অবৈধ পথে ইউরোপ যাত্রায় প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। বাংলাদেশের অসংখ্য অভিবাসন প্রত্যাশী রয়েছেন নিখোঁজ এবং মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবুও থামছে না এই অবৈধ যাত্রা। অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশের প্রবণতা কমলেও বেড়েছে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ প্রবেশ। খুব বেশি দিন আগের কথা নয়, এই তো সেই দিনও লিবিয়া থেকে অপহৃত 23 বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 দালালকে। এই তথ্য দেশটিতে বাংলাদেশ দূতাবাসের। লিবিয়ায় এমন ঘটনা ঘটছে প্রায়শই। দুর্গম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ, বিশেষ করে ইতালি যাওয়ার প্রবণতা বাড়ছে। এই অবৈধ অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই বাংলাদেশের। তাদের খুব অল্প সংখ্যকই ইউরোপে ঢুকতে পারেন। কাউকে কাউকে উদ্ধার করা যাচ্ছে, আর অনেকেরই সলিল সমাধি ঘটছে, না হয়ে যাচ্ছে জঙ্গলি প্রাণীর পেটে। দালালের খপ্পরে পড়ে বিভিন্ন পথ মারিয়ে লিবিয়ায় যান তারা। সেখানে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অত্যাচার, নির্যাতন, মারধর, জোর করে শ্রমে বাধ্য করে পাচারকারী চক্রগুলো। প্রতিনিয়তই দালালদের প্রতারণার শিকার হয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরা। 2017 সাল থেকে এখন পর্যন্ত 9183 জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে। এর মধ্যে 2023 সাল থেকে এখন পর্যন্ত মোট 4405 বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে। দিনবদলের স্বপ্নে লিবিয়ায় গিয়ে দালালের খপ্পরে পড়ে সব হারিয়ে নিঃস্ব অসংখ্য মানুষ এখন কুল কিনারা পাচ্ছেন না, মিলছে না তাদের বিচারও। তেমনই একজন পিরোজপুরের লোকমান। দালালে বয়স পাঠাইছে যে লোকজা ফসি গেছে, আমরা পেমেন্টও 2 লাখ টাকা দিছি। এরপর তুমি আর কোনো খোঁজ খবর নাই আইজ বদিনে। মানুষের তো স্বপ্ন এটি থাকে বিদেশ পাঠানি করতেই লোক বিদেশ পরিবারে টাকা পয়সা দিবে। আর নবীগঞ্জের কয়েকজন তরুণের নিখোঁজের পর বহু বছর পেরিয়ে গেল, তাদের স্বজনরা অপেক্ষায় প্রহর গুনছেন। এই সময় তো কইছে তোমরা কালকে টাকাটা দেও, আমি একলা ফালাই তুই গেছি, আমাদের নিচে টাকা দেওয়া হয়েছে। তার বাদে 7 বছরও পড়ছে, ছেলের কোনো খোঁজ খবর নাই। তারা 6 লাখ টাকা দিছে তার মা বাপে। এরপরে সেভ করা আসছিল, সেভ করে একদিন মারছে, এরপরে আর মাত নাই। ডিবিসি নিউজ ডেস্ক। আমরা বিষয়টা নিয়ে আরো একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক এবং ইতালি থেকে আইন বিশেষজ্ঞ AK জামান। আপনাদের তিনজনকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা আপনারা আমাকে সময় দিয়েছেন। আজকে শুরুটা করতে চাই AK জামান আপনাকে দিয়ে। মানে এই যে লিবিয়ার দৃশ্য দেখালাম, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কিন্তু প্রথম টার্গেট হচ্ছে আপনার দেশ ইতালি। মানে আমাদের যারা যাচ্ছেন এই অবৈধ পথে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে, তাদের এক ধরনের মাইন্ডসেট আপ বা দালালরা বোঝায় যে ইতালিতে যেতে পারলেই বড়লোক, কাজ পেয়ে যাব, থাকতে পারবো। এতটাই কি সহজ? আমরা তো অবশ্যই আপনার মিডিয়ার মাধ্যমে নিরুৎসাহিত করব যে কোনোভাবে অবৈধ পথে এভাবে না আসার জন্য। কারণ এখন কিন্তু নতুন যে ইমিগ্রেশন আইন, সেই ইমিগ্রেশন আইন অনুযায়ী যদি কেউ এভাবে জীবনে ঝুঁকি নিয়ে আসতেও পারে, সে কিন্তু সরাসরি তাকে আলবেনিয়া আর একটা দেশে পাঠানো হচ্ছে। তো সে কিন্তু এই সুবিধা পাচ্ছে না। যে আগে যেমন হতো যে আমি আসলাম যে কোনো ভাবে ইতালিতে, আমি একটা পলিটিক্যাল আশ্রয় অথবা ইন্টারন্যাশনাল সাপোর্ট হিসেবে থাকতে চাইলাম, সেই থাকার রিকোয়েস্ট করা মাত্রই আমাকে সরাসরি আলবেনিয়াতে আরেকটা জেলখানায় পাঠাবে। এরকম রিস্ক আপনারা কখনোই নেবেন না, এবং এটা নেওয়ার কোনো কারণই নাই। এবং এটা মনে রাখা দরকার যে আপনার জীবন সাথে এরকম খেলার করার যুক্তি নেই। কারণ এখন কত মানুষের যে শরীর পথটাকে নিরুৎসাহিত করি
আপনারা বরং বৈধভাবে বিভিন্ন সরকারি প্রজেক্ট প্লাস ফ্লুসি আছে, এই সাপোর্ট গুলো নিয়ে আসবেন। সেক্ষেত্রে ইতালিতে জীবনযাত্রা সহজ হবে, কারণ আপনি বৈধভাবে সব কাজ করতে পারবেন। অবৈধভাবে আসলে এটা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। তারপরেও কেন কিভাবে এই মানুষগুলো এত মানে দুঃসাহসী অভিযানে যাচ্ছে, মানে জানে না না জেনে না দালালদের খপ্পরে পড়ে, সমস্যাটা কোথায় হয়? আমি তো আসলে ইতালি প্রবাসী, তো আমরা যেটা ফিল করি যে যখন শুনে যে ইতালিতে যারা আসছে এইভাবে যাওয়ার পরে তারা ভালো আছে, তো দালালরা আসলে একটা চক্রের মধ্যে ফেলে দেয় তাদেরকে, যে যেখান থেকে সে বের হতে পারে না। তাকে হয়তো বলতেছে যে খুব, যখন বলে খুব ভালোভাবে বলে যে আপনাকে সরাসরি পৌঁছে দিব, এরপর একটা একটা স্টেপে তাদেরকে আসলে আটকে দেয়। এবং আমাদের নিরীহ যারা আছেন বাংলাদেশে, তারা আসলে এই একটা ফাঁদের মধ্যে পড়ে যায়, যে ফাঁদ থেকে তারা সহজে উদ্ধার হতে পারে না, শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়েই যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেটা আমি বললাম যে এখনকার পরিস্থিতি অনুযায়ী সেটা কোনোভাবেই ভালো সিদ্ধান্ত হতে পারে না, কোনোভাবেই না। কারণ বড় সমস্যা হলো আপনার কাজকর্ম, অন্য কোনো ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম তৈরি হবে। সেই প্রবলেম গুলো কিরকম, যে আমাদের ডকুমেন্টেশন না থাকে আমাকে কোথাও কাজে নিবে না, কারণ কাজে নিলেই আমাকে অনেক জরিমানা করবে। আবার যদি আমি বাইরে করে, তো এই ধরনের রিস্ক গুলো আরো বেশি বাড়তেছে দিনকে দিন। কারণ হলো যে অধিবাসীদের প্রতি বেশি কন্ট্রোল হচ্ছে ইতালিতে। সো আসলে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ আমি দেখি না। জি, সাইফুল হক আমাদের সঙ্গে আছেন, ওয়ারবি ফাউন্ডেশনের চেয়ারপারসন, এবং তিনি দীর্ঘদিন ধরে এই শ্রম অধিকার শ্রমিকদের, মানে বিশেষ করে প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করেন। আপনার কাছে জানতে চাই, আপনাদের কাছে এইসব অভিযোগ তো নিশ্চয়ই আসে, মানে আপনারা এই যে মানুষগুলোকে যারা অবৈধ পথে এতগুলো টাকা পয়সা খরচ করে যাওয়ার জন্য জীবন বাজি রাখছেন, তাদেরকে ঠেকানোর ক্ষেত্রে কি করা যেতে পারে? ধন্যবাদ জুয়েল ভাইকে। এটা একটা বড় মানে কমপ্লিকেটেড কোয়েশ্চেন, মানে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে এটা বিষয়টা নতুন না, কিন্তু আমরা কাজ করি আপনি জানেন প্রায় 27 বছর যাব, 97 সন থেকে। এখন এই ইটালির যে প্রবণতা সেটা আমরা লক্ষ্য করি 2005-06 থেকে, এবং এবং সেটাও ওই অবৈধভাবে যাওয়া। তখনকার দৃশ্যপট ছিল ভিন্ন, এবং তখন যারা যেত, যে ও দেশে হয়তো অ্যাসাইলাম সিক করতো, যেটা জামান ভাই বললো যে এখন এটার অবস্থাটা সেরকম না। এবং তখন ইতালি সরকার কিন্তু 4 বছর পর পর এদেরকে সবাইকে রেগুলারাইজ করে নিত। এক পর্যায়ে এমন হয়েছিল যে আমরা একটা প্রকল্পের আওতায় আমরা এই ইতালির বিষয়টা নিয়ে গবেষণা করেছি, এবং সাথে সাথে তাদেরকে কিভাবে তাদের যে অধিকার সেটাকে সুরক্ষা করা যায় সে ব্যাপারে আমরা কাজ করেছি। কিন্তু দৃশ্যপট আস্তে আস্তে বদলে যেতে থাকে, কারণ বাংলাদেশ থেকে প্রচুর লোক বিদেশে যায়, এবং সেখানে দুইভাবে বিষয়টি হয়। একটি হচ্ছে যে বৌদ্ধভাবে আমরা যেটা বলি সেফ মাইগ্রেশন, সেটা সাধারণত মধ্যপ্রাচ্য এবং আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এইসব দেশেই যায়। কিন্তু ইউরোপে যাওয়ার যে প্রবণতাটা, সেটা আমরা আগেই বললাম যে 2005-06 থেকে আমরা দেখি, এবং সে জায়গায় আমরা তখনও দেখেছি যে কিভাবে তাদেরকে নিয়ে যায়। এবং বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে যেটাকে আমরা বলি যে ইউরোপিয়ান পকেট ডিস্ট্রিক্ট, মাদারীপুর, শরীয়তপুর, আপনার বরিশালের আপনার কিছু জায়গা, তারপরে আপনার কুমিল্লা, এরপরে এখন মৌলভীবাজার বা সিলেটের। তাছাড়াও এখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যায়। এখন বলবেন যে এটা তারা যে যাচ্ছে তার জেনে যাচ্ছে না 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 জেনে যাচ্ছে, দুঃখজনক হলেও সত্যি, অনেকে জেনে বুঝে সব জেনেই যাচ্ছে। যারা যায় তারা খুবই ইয়াং ছেলে, এবং তাদের এখন যাওয়ার যে খরচ সেটা অত্যাধিক। আজকে 18-20 লাখ টাকা দিয়ে যারা যায় তারা কিন্তু দেশে অনেক কিছু করতে পারে, কিন্তু ওই যে একটা মোহ যে ওখানে গেলে ওখানকার সিটিজেন হওয়া যাবে, ওখানে যাবে, এবং সেই তথ্যেরও কিছুটা ঘাটতি আছে। এটার বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা এই যে মানুষগুলিকে প্রলুব্ধ করে, যাদেরকে আমরা অনেক সময় মিডিলম্যান বলি, দালাল বলি, কিন্তু আসলে এরা হলো স্বপ্ন ব্যবসায়ী, মানে স্বপ্ন দেখায় এবং এই স্বপ্ন দেখিয়ে তারা এই ব্যবসাটা করে। এবং এটার একটা বিশাল মাফিয়া চক্র আছে যার সাথে বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগীরা থাকে, এবং সেই জায়গাটা প্রতিরোধ করা খুবই কঠিন। বাংলাদেশ সরকারের চেষ্টা ত্রুটি করে না, কিন্তু তারপরও দেখেন বিভিন্নভাবে এখন এখানে দুইটা বিষয় আসে। একটা হলো
পাচার হয়ে যাওয়া, যেটা ট্রাফিকিং বলি, একটা হলো এখন স্মাগলিং হয়ে যাওয়া। এই স্মাগলিং এর কথাটা যেটা আসলো, সেটা হলো জেনে বুঝে টাকা দিয়ে সে গেম খেলতে যায়। হ্যাঁ, এটাও কিন্তু যে যায় সে জানে যে আমি এখান থেকে লিবিয়া দুবাই যাব, দুবাই থেকে লিবিয়া যাব, লিবিয়ার থেকে আমাকে গেম দিবে, অথবা সার্বিয়া যাব, ওখানে বর্ডার দিয়ে আমাকে গেম খেলবে। এই জিনিসগুলো আগে ছিল না। আগে যখন না জেনে বুঝে যেত সেটাকে আমরা পাচার বলতাম, ট্রাফিকিং বলতাম। এখন এটা ট্রাফিকিং এর আওতায় নাই, এটা একেবারে পুরোপুরি স্মাগলিং। এবং এটার যদি আপনি ধরন দেখেন, সারা বিশ্বে এটা হচ্ছে, শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে তা না, আপনার বিভিন্ন দেশে, এবং সেটা প্রায় মোর দেন $5 বিলিয়ন এর ব্যবসা। তো সুতরাং সেই জায়গাটায় বাংলাদেশের থেকে যাওয়া প্রতিরোধ করা বা ইয়ের জন্য, যেটা আপনি বললেন, আমরা সবাই চেষ্টা করি, কিন্তু তারপরও আমার মনে হয় আমি প্রতিরোধের জায়গাটা আপনার কাছে আবারও আসবো সৈয়দ সাইফুল হক। আমি একটু নূর আহমেদের কাছ থেকে শুনি। নূর আহমেদ যদিও বোয়েসেলের প্রতিনিধিত্ব করছেন, বোয়েসেলের মহাব্যবস্থাপক। বোয়েসেল হচ্ছে স্কিল্ড লেবারদেরকে বাইরে পাঠায় একেবারে সরকারি সকল নিয়ম কানুন মেনে। সেই জায়গাটা আসবো, আপনারা কিভাবে কাজটা করেন, কি করে আমরা যেতে পারি, আমাদের মানে শ্রমিকরা বা যারা স্কিল্ড আছে তারা যেতে পারে। কিন্তু তার আগে একটু জানবো, এই যে ইতালির পথে ভূমধ্য সাগর দিয়ে মানে জীবন বাজি রেখে জেনে শুনে ঝাঁপ দেয়া, যেটা সৈয়দ সাইফুল হক বলার চেষ্টা করলেন, যে জানি কোথায় কোথায় ঘুরতে হবে, কোথায় কোথায় আমার নদী পার হতে হবে, সমুদ্র পার হতে হবে, তারপরও যাচ্ছি কেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে ডিবিসি কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বোয়েসেলের কথায় আসি। বোয়েসেল 1984 সালে আমি বোয়েসেলটা পরে আসি, বোয়েসেলটা সম্পর্কে একটু জানবো। আমি আগেই বলেছিলাম, আমি এই মানুষের এই যে লোভে পড়ছে কেন সেটা নিয়ে একটু শুনি, তারপরে আপনার কাছে বোয়েসেলের অবশ্যই কর্মকাণ্ড জানবো। জি, এক্ষেত্রে আমার সরাসরি অভিজ্ঞতা। আমি আপনাকে জানাচ্ছি আপনার মাধ্যমে, 2002 থেকে 2005 সাল পর্যন্ত আমি লিবিয়াতে দেও কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছিলাম। তো আমার ওই প্রজেক্টে, সেটা ছিল বেনগাজি সেন্ট্রাল হসপিটাল প্রজেক্ট। এটা প্রায় 1200 শয্যা একটা হসপিটাল, এবং এখানে 550 বাংলাদেশি বিভিন্ন ট্রেডের কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজ করতো। তো তাদের প্রশাসক হিসেবে তাদের যেমন ভালো মন্দ যে সবকিছুই আমাকে দেখতে হতো, তাদের স্যালারি, ওয়েজ থেকে শুরু করে তাদের সেফটি, সিকিউরিটি সবকিছু। তো আমি যেই প্রায় 3 বছরে যে প্রবলেমটা, যে চ্যালেঞ্জটা ফেস করেছি, সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্ট থেকে এই কর্মীদের পালিয়ে ইটালিতে চলে যাওয়া। আপনি জানেন যে লিবিয়ার যে বর্ডার, তার সবচেয়ে ইটালির সেখান থেকে সবচেয়ে কাছে হলো সিসিলি একটা দ্বীপ আছে, এবং ডিস্টেন্সটা খুব কম। আপনি এই যে ভিডিওতে যে প্রামাণ্যচিত্রের যে রিপোর্টিংটা দেখিয়েছেন আপনি, সেখানে দেখবেন যে এক ধরনের বোট আছে যে অনেকটা বেলুনের মতো। এ ধরনের বোটে চড়ে আমাদের এই যে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, এবং তারা ডেসপারেট, তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আসে বাংলাদেশ থেকে যে সে লিবিয়াতে আসবে, যে কোনোভাবে হোক কিছুদিন কাজ করবে, যদি কাজ নিয়ে আসে সেক্ষেত্রে, আর যদি অন্যভাবে আসে সেটা তো আলাদা কথা। তো আমার এখান থেকে তারা যে কোনো প্রতি শুক্রবার তারা ছুটি পেত বাজারে যাওয়ার জন্য, নিজেদের শপিং করার জন্য। তো সেখান থেকে দেখা যেত যে 4-5 জন করে নাই। এখন আমাকে এই জিনিসটা সরাসরি দেখতে হতো। একসময় তো এরকম হয়েছে যে একদিন আমি লিবিয়া থেকে ত্রিপলি গেলাম ফ্লাইটে, আমার এক কর্মীকে বিদায় জানাবো, সে বাংলাদেশে চলে যাবে, সে আর লিবিয়াতে কাজ করবে না। সে করলো কি, ওই ব্যাগ ট্যাগ না নিয়ে যে দৌড়ে পালিয়ে চলে গেল। তো এ হচ্ছে অবস্থা। মানে আপনি যেটা বলছেন, ইটালি হচ্ছে একটা স্বপ্নের ডেস্টিনেশন অভিবাসী কর্মীদের জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা সাগরে শৈলীর সংখ্যাকে মানুষ এই যে মানে সাগরেই তার জীবন নাশ হচ্ছে, এটাই বাস্তবতা। এবং এটা আমাদের এই তরুণ প্রজন্মের একটা উপায় বের করতে হবে, যেখানে তারা নিশ্চিতভাবে কাজ নিয়ে বৈধ পথে ইটালি যেতে পারে। একদম, ওই যে স্বপ্নের দেশ বারবার বলছি আমরা, একে জামান
আপনার স্বপ্নের দেশে যাওয়ার জন্য কি এখন পরিমাণ যদি মানে বলেন তাহলে বয়েসেলের কথা নূর আহমেদের একদম সরাসরি অভিজ্ঞতাতে তার কর্মীরা মাঝে মাঝে পালিয়ে চলে যেত সিসিলি দ্বীপ থেকে ইতালিতে গিয়ে খুব ভালো থাকবে এরকম একটা আশা। আসলে তো বাস্তবতা তা নয়। আমি যতটুকু জানি, আপনি ভালো বলতে পারবেন, আমি কখনো ইতালিতে যাইনি, যে সমুদ্রের পাড়ে নাকি ছোট ছোট দোকান নিয়ে বসে, ছোট ছোট চিপস বিক্রি করে, বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য বিক্রি করে তারা জীবন নির্বাহ করে। তো এতটা নিশ্চয়ই আপনি একটু শেয়ার করতে পারবেন অভিজ্ঞতা। আসলে কি স্বপ্নের জায়গা ওখানে? ইতালি আসলে আমি যদি ওভারঅল বলি এখনকার, যে আমি শুধু ইতালি ইমিগ্রান্টদের অবস্থাটা কি, সেক্ষেত্রে তো ডিফারেন্ট। কারণ ইতালি থেকে সর্বোচ্চ রেমিটেন্স কিন্তু এখন বাংলাদেশিরা পাঠায়। ইতালির গত 2-3 বছরের যে রিপোর্ট। আর বাংলাদেশে অনেক পরিশ্রমী জাতি, তারা সব কাজ করতে পারে এবং সহজে শিখতে পারে। ইতালির সবচেয়ে ভালো ভালো রেস্টুরেন্ট গুলোর যে শেফ, তারাও কিন্তু বাংলাদেশি, অথচ আমরা এখানে তারা শিখে যায় নাই, ওখানে শিখছে নিজে নিজে, হয়তো প্রথমে ঢুকতে নর্মাল কোনো একটা লো প্রোফাইল প্রফেশনে, এরপর সে শেফ হয়ে গেছে। এরকম অনেক আমাদের নিজেদের ক্লায়েন্ট আছে, যেহেতু আমরা তাদের জন্য কাজ করি, তাদের আইনগত বিষয়গুলো আমরা দেখি, শ্রমিক আইনগুলো দেখি। কিন্তু ছোট ছোট দোকান যেটা বলেন, এটা আসলে সিজনাল বিজনেস, এগ্রিকালচার ক্ষেত্রে এবং প্লাস সামার সেকশনে যখন সমুদ্র পাড়গুলোতে লোকজন থাকে তখন এই কাজগুলো করে। এইখানে ইনকাম করে যে আসলে অনেক বড় কিছু করা যায় তা না, কিন্তু জীবন নির্বাহ প্লাস বাংলাদেশের প্রেক্ষিতে অনেক বড়সড় ইনকাম। কিন্তু আমরা সবসময় যেটা বলতে যাচ্ছি বা এখনো বলবো, যে সমুদ্রপথে ঝুঁকি নিয়ে এভাবে যাওয়ার কোনো মানে যুক্তি হয় না। নেই, আসলে কোনো যুক্তি নেই, কারণ এখন সেই পরিস্থিতি নাই। কারণ বললামই তো, যে আলবানিয়াতে যখন পাঠানো হচ্ছে, সেখানে জেলখানার মতো অনেক বড় একটা জায়গা ভাড়া নেওয়া হয়েছে, যেখানে আমার কোনো অপশন নেই, যে আমি যদি থাকি, আমি যদি আবেদন করি ইতালিতে থাকার, আমাকে ওইখানে পাঠিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু অপশনই হচ্ছে না, যেটা আগে ছিল যে ওকে, আগে একটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো কাজ করতে পারবো, কন্ট্রাক্ট করতে পারবো, এই সুযোগটা তো এখন সরকার দিচ্ছে না, এটাকে রেস্ট্রিকশন করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে এত কষ্ট করার পরও ইতালিতে যারা এভাবে আসবে, তাদের জন্য আসলে ফিউচারটা আমার কাছে মনে হয় এটা ভালো হচ্ছে না, ভালো হবে না। বরং একদম আরেকটা পরিষ্কার। করবো, বাংলাদেশে যারা গভর্নমেন্ট বডি আছেন, তারা যদি প্রফেশনাল লোকজনকে পাঠান, ইতালিতে প্রফেশনাল লোকজন অনেক বেশি প্রয়োজন, এবং সেক্ষেত্রে বাংলাদেশের দূতাবাস যদি যাচাই বাছাই করে, কারণ ইতালিতেও তো অনেক প্রতিষ্ঠান দালাল রূপ বিভিন্ন ভাবে আছে, দালালের রূপে কিন্তু সরাসরি বোঝা মুশকিল। দেখা গেল ওনারা যে প্রজেক্টটা করতেছেন, সেই প্রজেক্টের পিছনে কারা, তারা আসলে কি মানুষ পাচার করতেছে না আসলে প্রফেশনাল লোকজনকে দেওয়ার চেষ্টা করতেছে। এটা যদি যাচাই বাছাই করা হয়, আমি নিশ্চিত যে ইতালি একটা বড় মার্কেট হতে পারে বাংলাদেশিদের জন্য। আর বাংলাদেশের অনেক পরিশ্রমী বলেই তারা ব্যবসা বাণিজ্যতে অনেক ভালো, বিশেষ করে আমরা রোম শহর, যে কোনো শহরে যান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবগুলো বাংলাদেশিরা চালাচ্ছে কিন্তু এখন। তো আমি মনে করি অবশ্যই অপরচুনিটি আছে, স্বপ্নের দেশ, কোনো সন্দেহ নাই, কিন্তু এইভাবে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে যারা নতুন আসবেন, তাদের জন্য কিন্তু অপরচুনিটিটা নাই। একদম পরিষ্কার। একটু থাকবেন, তিনজনই থাকবেন, একটা বিরতি নেই, বরং বিরতি নিয়ে এসে আমরা যে যাচ্ছি, আমরা এই যে বাংলাদেশ থেকে যারা যাচ্ছি, তাদের তো মানে অবৈধ পথের, মানে অবৈধ পথ মানে হচ্ছে স্থলপথ এবং নৌপথের বাদ দিয়ে আমরা ম্যাক্সিমামই যারা যাচ্ছে তারা কিন্তু এই বিমানবন্দর হয়েই যাচ্ছে। তো আমাদের এই জায়গাটায় আরও চেক অ্যান্ড ব্যালেন্সের কী জায়গা আছে, যে কেউ পাচার হচ্ছে কিনা, না কেউ সঠিকভাবে যাচ্ছে কিনা, কিভাবে আমরা এটা ঠেকাতে পারি, সে বিষয়টা নিয়ে তিনজনের কাছ থেকে আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আবেগবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক এবং ইতালি থেকে আইন বিশেষজ্ঞ একে জামান। তিনজনকে আবারও স্বাগত। নূর আহমেদ, আমি যেটা বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখেছিলাম, যে আমরা চেক করার, মানে আমরা যারা যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে, তাদেরকে একটু বুঝে শুনে ছেড়ে দেওয়া, মানে জানা। কারণ একটা লোকের গেট আপ মেকআপ বা একটা লোকের জেস্টার পোস্টার দেখলে তো বোঝা যায় যে ওই ভদ্রলোক ইউরোপের দেশে যাচ্ছে বা লিবিয়াতে যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে, সে আসলে কি কাজে যাচ্ছে, তার কি সঠিক কাজের কোনো কাগজপত্র আছে কিনা, এই চেকটা কি আমরা করতে পারি না? এটা তো আপনি অবশ্যই পারেন, কিন্তু সেই জন্য যারা আসলে অভিবাসন সেক্টরটা একটু বলি, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে আমরা যে সার্ভিসটা জাতিকে প্রোভাইড করে থাকি, সেটা হচ্ছে যে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণ। তো এর মাধ্যমে আমরা নতুন যেরকম বিদেশে কর্মযোগের সুযোগ তৈরি করি, এবং বিদেশে পাঠানোর পরে সেখানকার অবস্থানকালীন সময়
তাদের যে ওই দেশে গন্তব্য দেশে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাদের ডিগনিটি আপহোল্ড করা, এবং এবং শেষে যখন ফেরত আসবে তাদের সেই রিইন্টিগ্রেশন। আপনি কার কাছে যাচ্ছেন, আপনি ইটালি যাবেন, কার কাছে যাচ্ছেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কার মাধ্যমে আপনি যাচ্ছেন। বাংলাদেশে যদি অথরাইজ যেসব যে রিক্রুটিং এজেন্ট আছেন সেটা প্রায় ২৫০০-এর মতো হবে। আপনি তাদের মাধ্যমে যাচ্ছেন কিনা সেটা এক নাম্বার। যদি তাদের মাধ্যমে যেয়ে থাকেন, আপনার যদি সেই ক্ষেত্রে কোনো ইস্যু যদি তৈরি হয়, অবশ্যই তারা যে সরকার তাদেরকে কনভিন্স যে তাদেরকে সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারবে। কিন্তু আপনি যদি এমন কারো মাধ্যমে যান যাকে যার সাথে এই মন্ত্রণালয়ের সার্ভিসের সাথে কোনো সম্পর্কই নেই, ইটালিতে কেউ থাকে, তারপরে সেটা তো আসলে আমরা যে বা এই আমাদের যে প্রসেসটা সেটা ট্রেস করা অসম্ভব। একটা বিষয় হতে পারে, আমাদের বিমানবন্দরে যখন যে ওইখানে যে কর্তৃপক্ষ থাকেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ, উনি যদি বিবেচনায় এরকম মনে হয় যে সে আসলে যে কাজের জন্য বোঝা যাচ্ছে না বা একটু মনে হচ্ছে যে এখানে আরো অনুসন্ধানের বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে ওনারা বিষয়টা যে বুঝে ব্যবস্থা নিতে পারে। বাট এক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা ঠিক সে কিছু করতে পারবো। ওকে, আমি একটু সৈয়দ সাইফুল হক আপনার কাছ থেকে শুনি এই বিষয়টাই, যে আমরা আসলে ঠেকাবার মানে প্রাথমিকভাবে এক তো হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আমি কথা বলবোই, কিন্তু যে ঠেকাবার প্রাথমিকভাবে চলে গেলাম এয়ারপোর্টে, সেখানে ঠেকানোর আমাদের তো পথ আছে, আমরা করছি না কেন? না, সেখানে ধন্যবাদ আপনাকে এবং নূর আহমদ ভাই যেটা বললেন যে বৈধ পথে যাচ্ছে, অবৈধ পথে যাচ্ছে। বৈধ যেটা বলি আমরা যে যারা যেভাবে নিয়ে যাচ্ছে, যেমন যদি বৈধভাবে বলি যে ছাড়পত্র নিয়ে বিদেশে বিশ্ব মধ্যপ্রাচ্যে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে, দুবাই থেকে লিবিয়ায় যাচ্ছে, লিবিয়ার থেকে ওখান থেকে তারা সমুদ্রপথে যাচ্ছে। এখন লিবিয়া থেকে যখন যায় বা ইটালিতে যে কর্মসংস্থানের কথা জামান ভাই বললেন যে অনেক আছে, এখন বাংলাদেশ সরকারের সাথে বহু চেষ্টা হয়েছে এবং একটা চুক্তি স্বাক্ষরও আমার জানা মতো হয়েছে যে তারা বৈধ পথে আমাদের অভিবাসী কর্মী নিবে। বিষয়টা হয়েছে কি যে এখন আরো সামনে আরো দুঃসময় আসছে, সেটা আমি পরে আসবো। এখন যেটা পরিস্থিতি চলছে সেটা হচ্ছে যে আপনি যদি বৈধ পথে দেখেন, এই বছর বাংলাদেশ থেকে 557 জন গিয়েছে, বিএমইটির যে তথ্য আমরা পাই, এবং হাইয়েস্ট গিয়েছে 2023 সালে, সেটা হচ্ছে আপনার 16,879 জন। ইতালিতে এটা সরকারিভাবে বিএমইটির ছাড়পত্র নিয়ে। কিন্তু গত বছর 2024 সালে হাইয়েস্ট বাংলাদেশি কিন্তু এই মেডিটেরিয়ান সি মানে ভূমধ্যসাগরে মারা গিয়েছে 21,000, মানে প্লাস মাইনাস। তার মানে আপনি চিন্তা করেন 21,000 লোক অবৈধ পথে যাওয়ার চেষ্টা করে মারা গিয়েছে। তার মানে কত লোক চেষ্টা করেছে। আচ্ছা, যারা সাকসেসফুল হয়ে গিয়েছে, যেটা যেমন ভাই বললো, তারা আলবেনিয়াতে আছে বা তারা যে কোথাও কোনো না কোনো ক্যাম্পে আছে, বেঁচে আছে। হ্যাঁ, এখন তারা ওখান থেকে রিপোর্ট হচ্ছে। লিবিয়ার থেকে আপনি জানেন যে রিসেন্টলি IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, তাদের সহায়তায় প্রায় 40,000-এর মতো লোককে নিয়ে আসা হয়েছে হ্যাঁ গত বছর। তো এই যে অবস্থা, সিচুয়েশনটা, এখানে কিন্তু আমাদের দেশেরও যেমন আছে, কিন্তু আমি যেটা মনে করি যে ইয়াং ছেলেরা যাচ্ছে, তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি। তারা জেনে বুঝে যে এই যে গেম খেলতে যাচ্ছে, এবং শুধু এত ডেসপারেট যে আমাদের কাছে যারা রিটার্নি, আমরা রিসেন্টলি একটা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা একটা রিইন্টিগ্রেশন প্রজেক্টে কাজ করছি, এবং সেখানে প্রতিটা লোকের ইতিহাস কেস স্টাডি আমরা নিয়ে কথা বলেছি, সবার সাথে যোগাযোগ করেছি, কেন যাচ্ছে। তাদের পরিবাররাও কিন্তু জানে যে এইরকম সমস্যা হবে। তারা হয়তো মিডিয়ার সামনে স্বীকার করে না, কিন্তু তারাও জানে যে তারা দেখছে, টিভিতে দেখছে মানুষ মারা যাচ্ছে, এই যে আপনাদের এইসব ছবিগুলি, হ্যাঁ, তারা কি দেখছে না? দেখে। তারপরও আগেই বললাম যে এত ডেসপারেট। আর এখানে
যেভাবে তাদেরকে আপনার এক ধরনের মানসিকভাবে চেঞ্জ করা হয়, মানে স্বপ্ন দেখানো হয় যে ওখানে তুমি মারা যাবে না, যারা মারা গেছে তারা আল্লাহ তাআলা তাদের হায়াত রাখেনি, মারা গেছে, তুমি চেষ্টা করো। এই যে সিচুয়েশন, এই যে আমাদের দেশের অবস্থা, এখন বলবেন যে এটার মানে সিচুয়েশনটা যে দিন দিন হচ্ছে তার জন্য কি দায়ী শুধু আমাদের বাংলাদেশের লোক, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের এই জনগণ? তাও না, কিন্তু আমরা যে তো জানেন যে বহুদিন থেকে কাজ করছি এবং আন্তর্জাতিকভাবে বহু আলোচনা হচ্ছে। দিন দিন কিন্তু যত বেশি রেস্ট্রিকশন হচ্ছে তত বেশি এ ধরনের অবৈধ যাতায়াত বেড়ে যাচ্ছে। ইউরোপে তো কোনো দেশেই আমাদের লোক যে এক দেশ থেকে আরেক দেশ থাকে না। হ্যাঁ, বেশ কিছু চুক্তি হয়েছিল, সেটাও ফেলিওর হয়েছে। ইতালিতেও সেভাবে স্পেস দিচ্ছে না। তাদের কিন্তু এই লোকের প্রয়োজন, জামান ভাই যেটা বললেন, ওখানে লোকের প্রয়োজন। আমি নিজে এটা সার্ভে করতে বা একটা স্টাডি করতে গিয়েছিলাম রোমে, ভ্যানিসে, এবং ভ্যানিস বলে একটা জায়গা আপনি জানেন যে পানির শহর, পানির নিচে থাকে, সেখানেও বাঙালিরা আছে। এবং তার যে যাওয়ার যে রাস্তার সামনে ওই যে ছোট দোকান, হ্যাঁ, তারা আছে। তো বাঙালিরা কিন্তু খুব ইনোভেটিভ এবং খুব কষ্ট করতে পারে, এবং তারা এই ব্যবসায় খুব কিন্তু এই যে যেটা যেমন বললেন যে অনেক ভালো বড় বড় প্রতিষ্ঠানেরও তারা চালাচ্ছে, ছোট ছোট চালাচ্ছে। এটাও কিন্তু অন্যকে প্রলুব্ধ করে যে আমরা যে ওইটা করতে পারবো। আবার ওখানে যারা থাকে তাদেরও কানেকশন বাংলাদেশের সাথে আছে, এই দালালদের সাথে, এবং তারা সেই বিশ্বাসটা করে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই এত টাকা খরচ করে, 18 লাখ 20 লাখ টাকা খরচ করে যে আমি যদি ওখানে ফুল বিক্রি করি, আর এখন তো সেই সুযোগও নাই, যেটা যেমন ভাই বললেন যে তাদেরকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তো লাইফটা সেই ভাবেই হয় না। কিন্তু তারা ওই পুরো মানে এত টাকা খরচ করে জীবন বাজি রেখে আসলে জীবনটাকে আরো মানে অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। আমি আপনি যেটা বলছেন 18-20 লাখ টাকা, 18-20 লাখ টাকা খরচ করে মানে বাংলাদেশে যদি কোথাও একটা ছোট ব্যবসাও শুরু করে, সেও কিন্তু ভালো থাকতে পারবে। ইভেন কি আমি যদি বলি কয়টা রিক্সাও যদি কিনে, 18-20 লাখ টাকা 18টা রিক্সা হবে, তারপরেও তার মানে কামাইটা কিন্তু ভালো হবে। এই সেন্সটুকু তার মধ্যে কাজ করছে না। একে যেমন সেই জায়গাটায় মানে আমরা ওই যে যেটা সৈয়দ সাইফুল হক বললেন যে ইতালিতে অনেক লোকের দরকার। আমি যতটুকু জানি যে কৃষি কাজে ইতালি নেয়ার জন্য লোক খুঁজছে, কিন্তু সেখানে আমরা বোধহয় আগ্রহী হচ্ছি না, তাই না? এই জন্য অবৈধ পথে গিয়ে ব্যবসায়ী হব, বড় লোক হয়ে যাবো, এরকম একটা ভাব। এইখানে আসলে কিছু প্রবলেমটা ডিফারেন্টও আছে, যে অবশ্যই প্রতি বছর কৃষিখাতে লোক দরকার। তো ইতালি সরকার এই কারণে প্রতি বছরই কিন্তু একটা নির্দিষ্ট কোটা তৈরি করে দেয় যে আমি এই বছরে এতগুলো লোক নিতে চাই। তো আগে যদি আমরা স্টোরি দেখি, বাংলাদেশিরা এগ্রিকালচারের জন্য আসে, তারা কেউই জয়েন করে না, কারণ ওইটা মালিকের সাথে জয়েন রেখে অন্য কোনো ভাবে অন্য কোনো কাজ শুরু করে দেয়। আমাদের স্ট্যাটিস্টিক হলো এরকম যে 100 জনের মধ্যে 90 জনই কখনো জয়েন করে না কৃষিকাজে। আবার এখন তো আবার রেস্ট্রিকশন অনেক বেশি, যে বাংলাদেশি, পাকিস্তান আর শ্রীলঙ্কা, 3 দেশের ক্ষেত্রে যে কোনো মানে ফ্লুসিড আবেদনের ক্ষেত্রে তাদের আরো বেশি কন্ট্রোল করা হয়, কারণ তারা মালিকের সাথে যোগাযোগ করে না, বৈধ ভিসা নিয়ে আসার পর নিজের মতো আর কি কাজ করে বা অবৈধ হয়ে যায়। আগে তো একটা সহজ ছিল যে কোনো না কোনো ভাবে সে সরাসরি হয়তো বা একটা পলিটিক্যাল আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করলো, সেখান থেকে সে পরবর্তীতে বৈধ হতে পারতো। মানে এই অপশনটা এখনো চালু আছে যে 2 বছর আমি যদি বৈধভাবে কোনোভাবে ইতালিতে আসি, আমার যদি ভিসা থাকে, তাহলে আমি আশ্রয় নিতে পারি, যে মানবিক কারণে আশ্রয় পেতে পারি, এমন না পলিটিক্যাল আশ্রয়, মানবিক কারণে আমি আশ্রয় পেতে পারি। মানে এই ডিসিশনটা দিতে সরকার সময় নেই, বাট এই সময় আমাকে সরকার অনুমতি দেয়, তুমি ইচ্ছা করে কাজ করতে পারো, কোনো জায়গায় কন্ট্রাক্ট বা যে কোনো কাজ করতে পারো। এই সুযোগটাকে অনেকে কাজে লাগায়, সেইভাবে আসলে থাকে। কিন্তু আসল প্রফেশন, যে প্রফেশনে আমি আসলাম, যে আমি এগ্রিকালচারের ভিসে আসলাম, এগ্রিকালচার কাজটা করবো, এটা আমরা করি না। কিন্তু অপরচুনিটি অনেক, এবং মজার বিষয় হলো যারা আসলে কাজ করে বিদেশে সুযোগ অনেকই আছে। আমাদের অনেক ধরনের দেশি সবজি এখন বাংলাদেশিরাই কিন্তু আমাদের রোমের আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গা ভাড়া নিয়ে সেখানে কিন্তু করে, ফলে আমরা কিন্তু দেশি সবজিগুলো আমরা ইতালিতে পাচ্ছি। তো ডিফারেন্স করে যে তারা আসলে ট্রেনিংটি কিভাবে নিচ্ছে। আমাদের বাংলাদেশের যে দূতাবাস আছে ইতালিতে, ইতালির যে বাংলাদেশ দূতাবাস, তারাও অনেক সময় এগুলো তুলে ধরে। তো এই কানেকশনটা আরো বাড়ানো দরকার। আপনারা মিডিয়ার মাধ্যমে যদি অবৈধ পথটা বন্ধ করতে পারেন, বিশেষ করে ক্যাম্পেইন করতে পারেন, সেটা মনে হয় অনেক বেশি ভালো। আমরা বৈধভাবে যারা আসবে তাদের জন্য অপরচুনিটি গুলো ভালোভাবে বলা, যে সংস্থাগুলো যদি বলে যে আমরা এইভাবে আপনাদের নিচ্ছি, কিছু সাকসেস স্টোরি যদি দেওয়া যায় যে তারা এইভাবে সাকসেসফুল পাইলট প্রজেক্ট গুলো শেষ করছে, যেখানে যে প্রফেশনের জন্য তাদেরকে বলা হয়েছে সেই প্রফেশন তারা কাজ করতেছে, তখন ইতালি সরকারের মধ্যে আছেন, তাদের জন্য আসলে বেশি ইম্পর্টেন্ট।
একদম একদম পরিষ্কার। আবার একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরে এসে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে আলোচনায়। দর্শক, দূর দেশের সুখ দুঃখ থেকে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন নূর আহমেদ, সৈয়দ সাইফুল হক এবং AK জামান। নূর আহমেদকে দিয়ে আবারও শুরু করি। নূর আহমেদ, বোয়েসেল নিয়ে একটু কথা বলতে চাই। বোয়েসেলের মাধ্যমে মানুষ যাওয়া মানে হচ্ছে দক্ষতার সহিত যাওয়া, কিন্তু এই দক্ষতার একটা জায়গায় আমরা কি কম মানে আগ্রহী হচ্ছি? একটু কিছু শিখে যাওয়া, শিখে গেলে তো কাজটা ভালো হবে, প্লাস আপনাদের মাধ্যমে গেলে এটার একদম চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। সে জায়গা থেকে আপনারা মানে মানুষের সংখ্যা কম হচ্ছে বা কেনই বা কম হয়? আসলে বোয়েসেল হচ্ছে সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এটা পাশাপাশি সরকার আরো প্রায় 2500 থেকে 2700, এই মুহূর্তে মানে 2700 প্লাস রিক্রুটিং এজেন্সিকে অনুমতি দিয়েছে ওভারসিজ এমপ্লয়মেন্ট বাংলাদেশে এই প্রক্রিয়াটা চালিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, এই সার্ভিসটা প্রদানের জন্য। তো এখন সরকার কেন বোয়েসেলকে প্রতিষ্ঠিত করেছে এতগুলি রিক্রুটিং এজেন্সি থাকার পরে? সেটা হচ্ছে যে আমরা টিসিবির কথা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে একটা বার্গেনিং ফ্যাক্টর। বোয়েসেল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দিবে এবং সেই অনুযায়ী সেটাকে ফলো করে এথিক্যাল প্র্যাকটিসটাকে আমাদের যে বেসরকারি এজেন্সি যে আছেন সেখানে সেই ধরনের সরকারের রুলস রেগুলেশন অনুযায়ী এই যে অভিবাসন কার্যক্রমটা বাস্তবায়ন করতে হবে। এখন বোয়েসেল যেটা করছে, প্রতি বছর আমরা ধরেন 15 থেকে 20,000 দক্ষ পেশাজীবী, কোনো কোনো ক্ষেত্রে স্বল্প দক্ষ কর্মী আমরা প্রেরণ করছি। বাট বাংলাদেশের যে চাহিদা বিদেশের কর্মযোগের, সেটা ধরেন প্রতি বছর 10 থেকে 12 লক্ষ অ্যাভারেজে যাচ্ছে। তো সেইখানে আপনি 15 থেকে 20,000 এটা সিগনিফিক্যান্ট নাম্বার না। আমি বিষয়টা চিন্তা করেন। তো কেন বোয়েসেল কেন করবে? বোয়েসেল অতটুকুই কাজ করছে যে যেখানে G2Gর রিকোয়ার মানুষের যে আস্থা তৈরি হয়েছে, যে বোয়েসেল যে তার 84 সাল থেকে আজ পর্যন্ত যে কাজ তার সার্ভিসের মাধ্যমে যে বিশ্বাসযোগ্যতা এনেছে, সেটার যদি বলি যে এটা ব্যাপক একটা ডিমান্ড, চাহিদা আছে জনগণের মাঝে যে বোয়েসেলের মাধ্যমে যাওয়ার জন্য। তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন উইন্ডো নতুন করে, ধরেন ইভেন আজকে ইটালি নিয়ে কথা হচ্ছে, ইটালিতেও আমরা কাজ শুরু করেছি। আমরা ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, এমনকি আলবেনিয়াতে আমরা এই যে বুলগেরিয়া এবং রোমানিয়া আমরা কর্মী প্রেরণ করেছি। আলবেনিয়াতে আমরা চেষ্টা করছি। আমরা যে এশিয়ার আরো অন্যান্য দেশ, যেসব দেশে ইভেন লাওসে আমরা সম্প্রতি চেষ্টা করছি বাজার সম্প্রসারণের মাধ্যমে। আমরা অস্ট্রেলিয়াতে চেষ্টা করছি। এখন আমরা আমাদের উইন্ডোগুলি এই ক্রমবর্ধমান যে এই বোয়েসেলের প্রতি আকাঙ্ক্ষা, সেটার জন্য আমরা এই আমাদের প্রস্তুতি নিচ্ছেন যাতে আকাঙ্ক্ষা পূরণ করা যায়, সেই প্রস্তুতি নিচ্ছেন। জি, সেই প্রস্তুতির পাশাপাশি সাইফুল হক, প্রস্তুতি, হ্যাঁ, বোয়েসেল এক ধরনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাদের কাছে মানে লোক যাওয়ার সংখ্যা কম, প্রাইভেটের সংখ্যা বেশি। বোয়েসেল হয়তো ওই যে ঘরে ঘরে যাচ্ছে না, দালাল ধরে ধরে এনে আপনার ভিসা বিক্রি করছে না। বোয়েসেল যেহেতু একটা সরকারি মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠান, কিন্তু মানুষের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের জন্য দরজা বন্ধ হচ্ছে, নতুন দরজা খুঁজতে হবে। নূর আহমেদ যেটা বললেন যে নতুন দরজা খুলছে বা খোলার চেষ্টা করছেন ওনারা, সেখানে একজন স্কিলড শ্রমিক 20 জন আনস্কিলড শ্রমিকের সমান প্রায়, আমি যদি ভুল করে না থাকি। তো স্কিলনেসের দিকে আমাদের বোধহয় আগ্রহটা কম, তাই না? খুবই সত্য কথা। এবং সত্যি কথা বলতে কি, একটা স্কিল লোক কিন্তু সে সবসময় চাইবে যে বিনা পয়সায়, যেটাকে আমরা জিরো মাইগ্রেশন কস্টে বিদেশে যাওয়ার জন্য। কারণ একটা ম্যাশন বলেন, একটা টাইলস ফিটার বলেন, বাংলাদেশে যে পরিমাণ মজুরি তারা পায়, সুতরাং তারা 5 লাখ 7 লাখ টাকা দিয়ে মিডল ইস্টে যেতে চায় না। এই জন্য বোয়েসেলের একটা বিশাল একটা স্পেস আছে, যে জায়গাটায় আমরা অনেক সময় আমাদের অ্যাডভোকেসি থাকে যে বোয়েসেলকে আরো মানে সুসংহত করে, আরো একটু
সম্প্রসারিত করা যায়। কারণ আপনি বুঝতেছেন যেখানে 13 লক্ষ লোক যাচ্ছে, এভারেজে 10 লক্ষ লোক, তাই না? সেখানে মাত্র 20,000 25,000 লোক বরিশালের মাধ্যমে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে অন্যান্য যে প্রাইভেট সেক্টরে যে আছে তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু তাদের কথা হচ্ছে তারা কতজন লোক মানে মার্কেটিং করে, মানে ওখানে চুক্তি করে লোক পাঠায়, আর কতজন ওই ভিসা ট্রেডিং মানে ভিসা কেনা বেচা করে পাঠায়। আর ইউরোপের যে যদি কথা বলেন, এখন তো আবার যে ট্যারিফ ওয়ার শুরু হয়েছে, আপনি জানেন যে ইউএস এর যে ট্যারিফ, এতে ইউরোপের অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে হবে এবং আনএমপ্লয়মেন্ট আরো বাড়বে। সুতরাং সেখানে বাংলাদেশি বলেন আর অন্যান্য দেশের বলেন, তাদের স্পেস যাওয়ার জায়গা কমে যাবে। সুতরাং আমাদেরকে লক্ষ্য দিতে হবে, যেটা প্র্যাকটিক্যালি আমি যেটা বলছিলাম সেটা হলো যে সরকারের কূটনৈতিক ভাবে হোক বা যে হোক একটা বিভিন্ন দেশের সাথে তদবির করা, যাতে তারা বৈধভাবে লোক পাঠাতে পারে। ইউরোপে এটা খুবই কঠিন ব্যাপার। শুধু তাই না, ইউরোপ থেকে এখন লোক পাঠিয়ে দিচ্ছে। আপনি জানেন না যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে, যারা ওখানে অ্যাসাইলাম সিকার ছিল বা ছিল অনেকদিন ছিল, এবং শুধু তাই না, প্রায় 90% মতো অ্যাসাইলামেরই কেস কিন্তু মানে সাকসেসফুল হচ্ছে না বাংলাদেশিদের জন্য। তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এবং তারা পয়সা দিচ্ছে তাদেরকে রিইন্টিগ্রেশন করার জন্য। IOM, ব্র্যাক অনেকেই কাজ করছে। তা আমাদের এই সিচুয়েশনটা বুঝতে হবে, আর এটা প্রচারটাও দরকার, মানুষের জানার দরকার। এই যে যেসব ইয়াং ছেলেরা যেতে চাচ্ছে, তারা যাবে, কিন্তু কথা হচ্ছে তারা দেশেই তাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে। তারপরে বিদেশ তো তাদের জন্য খোলা আছে, কিন্তু বিদেশে যে চাকরি করতে হবে, ওই 3D জব যেটাকে বলি, ডার্টি, ডেঞ্জারাস, ডিমিনিং, এই 3টা কাজ করার জন্যই তো ওরা আমাদেরকে নিবে, তাই না? আর যদি স্কিল হয়ে যেতে পারি, আমি যদি আইটিতে হাই করতে পারি, ইন্ডিয়া যেমন সারা পৃথিবীতে আইটিতে তারা ডমিনেট করছে, তো সেই জায়গাতে পলিসিগুলি সেইভাবে নিতে হবে। ডিজিটাল যুগ এসেছে, আপনি জানেন যে জাতিসংঘ থেকে এখন ডিজিটাল কম্প্যাক্ট হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা আছে। বাংলাদেশও কিন্তু আইটিতে একেবারে খারাপ না, কিন্তু কথা হচ্ছে যারা এই একেবারে গ্রাসরুট থেকে, গ্রামের থেকে এই ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে, হ্যাঁ, তাদের জন্য খুবই ডিফিকাল্ট যে তাদেরকে ওখান থেকে বের করে আনার জন্য বড় ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার, সরকার সহ সবাই মিলে। এবং পাশাপাশি আমি শুধু আইটি নয়, সৈয়দ সাইফুল হক, আমাদের ধারণা যে নার্সিং মানে বিশেষ করে ওখানকার যে মানে নার্সিং এর জন্য কিন্তু প্রচুর মানুষের চাহিদা আছে, কিন্তু আমরা সেরকম ওই যে শর্ট কোর্স করে বা কিছু করে পাঠানোর ব্যাপারে খুব বেশি আগ্রহ বা খুব বেশি চেহারা দেখা যাচ্ছে না মনে হয়। হট কোর্সের নামে তো হলো সার্টিফিকেট বিক্রি করা, সমস্যা হচ্ছে এইটা, বুঝছেন? অনেকে আছে যে এই শর্ট কোর্সে করে, বলে যে তোমার নিয়ে যে ওখানেই দেবো, এটা না, রিয়েল স্কিল নিতে হবে। আর কেয়ার গিভারের তো প্রচুর চাহিদা। নার্সের কথা বাদই দিলাম, যেভাবে ইউরোপের মানে মানে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, হিউম্যান ডেমোগ্রাফিক, যেখানে বয়স বেড়ে যাচ্ছে, ওখানে কেয়ার গিভারের দরকার আছে। তো সেই পলিসি নিয়েই কাজ করার দরকার। কথা হচ্ছে যে সেই জায়গায় করতে হলে পরে যেভাবে মানে একটা রিসোর্স মোবিলাইজেশন দরকার, সেটা এখন কিন্তু নাই। আগে যেমন সিভিল সোসাইটি, কিছুদিন আগে ইউএসএড এর পুরো ফান্ড বন্ধ হয়ে গেল। তো সুতরাং এখানে তো শুধু সরকার একা করতে পারে না, এখানে সবাইকে মিলেই এই কাজগুলি করতে হয়। সেটা অবশ্যই। একে যেমন সেই জায়গাটায় যেটা সৈয়দ সাইফুল বারবার বললেন যে এই যে স্কিলড মানুষ তৈরি করা, এখন যেহেতু আমরা সবাইকে আসলে চাকরির নিশ্চয়তা দিতে পারছি না, ব্যবসার মানে সেরকম পুঁজিও দিতে পারছি না, ঠিক আছে, এখন তাহলে আমরা স্কিলড কিছু মানুষজন তৈরি করি, সেদিকে ফোকাস করি, সেটা করে স্কিলড, বিশেষ করে কেয়ার গিভার, বিশেষ করে আইটি সহ কিছু কিছু জায়গায় ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে প্লাম্বিং থেকে শুরু করে প্রচুর মানুষের প্রয়োজন। সেটার ক্ষেত্রে আমাদের কি করণীয়, আসলে কি করতে পারি, কিভাবে আগাতে পারি? আমার মনে হয় যে এই ক্ষেত্রে আসলে সামরিকভাবে একটা প্ল্যানিং করা দরকার, এইভাবে যেখানে শুধুমাত্র বাংলাদেশ পার্ট না, আমাদের ইতালি পার্টে বিশেষ করে বাংলাদেশ দূতাবাস একটা বড় ভূমিকা রাখতে পারে। যেমন তারা কিন্তু, আমরা যারা বাংলাদেশিরা এখানে কাজকর্ম করে, তারাও অনেকে আসার পরপরই সরাসরি কোনো একটা কাজে জড়ায়, সে কখনোই ভাষা শিক্ষার উপরে যাচ্ছে না অথবা একটা প্রফেশনাল কোর্স সে জানে না। তাদেরও যদি এখানকার ইতালিতে যারা অলরেডি আছে, তাদের যদি এরকম ট্রেনিং বা ভাষার উপর একটু দক্ষতা করা যায়, দেন কোনো সন্দেহ নেই তাদের দক্ষতা বাড়বে এবং তাদের বেতন বাড়বে এবং তারা রেমিটেন্স পাঠাতে পারবে। পাশাপাশি এতে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশে যারা প্রস্তুতি নিচ্ছে যে স্বপ্নের দেশে আসবেন, তাদের আসলে প্রথম প্রস্তুতি হওয়া উচিত যে
যে প্রফেশনে আমি আসছি, আমি যদি ইলেকট্রিশিয়ান হই, আমি যদি প্লাম্বিং এর কাজ করি, অথবা কেয়ার গিভার, যেটা উনি বললেন যে কেয়ার গিভারের ক্ষেত্রে আমাদের অনেক চাহিদা আছে, কারণ বয়স্কদের জন্য তারা সরকার থেকে একটা ভাতা পায় তার সাথে একজন থাকার জন্য, তো তাদের জন্য এটা ইজি, এবং প্রতি বছরই ডোমেস্টিক ওয়ার্কারদের চাহিদাও আছে। কিন্তু মূল কথা হলো আমার তো ল্যাঙ্গুয়েজটা আমার জানতে হবে। তো আমার প্রস্তুতিটা আসলে ভবিষ্যতে আমি যে স্বপ্নের দেশে যাব সেখানে আমি কি করতে চাচ্ছি এটা নির্ধারণ করা দরকার। আমরা অনেকটা অনিশ্চিত ভাবে যাই যে আমি যাব, আমি যে কোনো কাজ করব, অনেক টাকা পাবো, ঠিক এরকম ভাবে আসলে প্ল্যানিং হয় না। সেক্ষেত্রে হচ্ছে কি, পথে পথে আমাদের বাধা হচ্ছে। তো যদি আমরা সত্যি সত্যি এভাবে একটু ইতালিয়ান ভাষা জানি, কেয়ার গিভারের কাজ আমি পাবো। আমি যদি একটু ভালো আইটিতে দক্ষ হই, ইতালিতে আইটির কাজের কোনো অভাব নেই, এবং স্বাভাবিকভাবে সমস্ত ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেম, কারণ এখানেও প্রোগ্রামিং বলেন, কোডিং বলেন, সব ইংলিশেই করে। বরং ওরা এই ইংরেজিতে একটু পিছানো বলে আমাদের জন্য একটা অপরচুনিটি, কারণ আমাদের দেশের ছেলেরা ইংলিশে স্বাভাবিকভাবে আমরা ভালো, আর ওরা ইংরেজিতে অনেকে পিছানো। তো আমরা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটাও কিন্তু শেখা অনেক সহজ। আমরা 3 মাস ট্রাই করলে আমরা A2 লেভেল শেষ করতে পারি। সো 3 মাসের ট্রেনিং মানে হলো আমার জন্য যথেষ্ট, আমি যে কোনো বেসিক কমিউনিকেশন করার জন্য পারফেক্ট। এই বিষয়ে যদি একটু জোর দেওয়া যায়, বা সরকারি প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে উদ্যোগ নেয় যে না আসলে সঠিকভাবে ট্রেনিং, যেটা স্যার বললেন যে যাতে সার্টিফিকেট বিক্রি করা না হয়, সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয়, যে আমাদের অপরচুনিটি গুলো আরো বাড়বে এবং এই সুযোগটা আমরা পাবো, এবং আমাদের দক্ষ কর্মীরা আরো বেশি ইতালিতে বা ইউরোপে প্রবেশ করতে পারবে। সৈয়দ সাইফুল্লাহ, আপনি আর কিছু যুক্ত করবেন কিনা এই ক্ষেত্রে? এটুকু যুক্ত করতে চাই যে সরকার তো বেশ অনেকগুলো উদ্যোগ নিয়েছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য। আমার এখানে বক্তব্য হচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যেখানে G2G করে আমরা লোক পাঠাতে পারি, যেমন কোরিয়া একটা উদাহরণ, বয়েসেল পাঠাচ্ছে, এখন ইতালিতে যাচ্ছে, অন্যান্য জায়গায়, সেটা আরো সম্প্রসারণ করার দরকার। এটা এই কারণে শুধু যে স্ট্যান্ডার্ড সেটিং করা তাই নয়, সেটা হচ্ছে যে অন্যান্য যে আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছে তাদেরকেও একটু বোঝানো যে তারা যেভাবে মানুষের কাছে যেভাবে টাকা পয়সা নিয়ে পাঠায় সেটা কিন্তু সঠিক না। এটা এই একটা বিষয়। আর আরেকটা বিষয়, হ্যাঁ, একদম একদম শেষ। সাইফুল হক, নূর আহমেদ এবং একে জামান, তিনজনকে অনেক ধন্যবাদ। মানে মোদ্দা কথা হচ্ছে যে যারা এই অবৈধ পথ ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা অবৈধভাবে যাবেন না, তারা বৈধ পথে মিনিমাম দক্ষতা নিয়ে বিদেশে যান, কোনো সমস্যায় পড়বেন না। আর যারা এই অবৈধ পথে যাওয়ার জন্য যে দালালরা কাজ করছে, সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদেরকে ধরবেন এবং ধরে শাস্তির মুখোমুখি করবেন। তিনজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাচ্ছি, তবে সব কথা তো আমরা জানি না। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।